হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে তনুকা চক্রবর্তী। তিনি বাংলান থেকে ঘটনাটি লিখেছে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে, যেভাবে শুরু করেছে, আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। সামনের ফ্ল্যাটটা কদিন হলো খালি হয়েছে। বেশ ভালো লোক ছিল যারা ছিল, আর তাই বোধ হয় বেশি ভালো কিছু কপালে বেশি দিন টেকে না। দারুণ প্রতিবেশী বলা যেত ওদের। খুব মিশুকে পরিবার ছিল। তবে ওই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা মাঝে মধ্যেই লেগে থাকতো। তবে এতে কোনো অসুবিধা হতো না মল্লিকাদের। ওই ভাড়াটিয়া প্রতিবেশী মহিলাটির সঙ্গে বেশ বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল ওদের একটি ছেলে, সেও মল্লিকাকে কাকিমা বলে ডাকত। বেশ ভালোই সময় কাটছিল ওদের। এমনি মল্লিকারও একটি মেয়ে, ও মাঝে মাঝেই ওদের বাড়িতে গিয়ে সময় কাটিয়ে আসত। এইভাবেই প্রায় 5টি বছর যে কীভাবে কেটে গেল তা যেন বোঝাই যায়নি। এই 5 বছর কাটানোর পর ওই ভাড়াটিয়াদের একদিন রাতেই বাড়ি ছাড়তে বলে বাড়িওয়ালা। কিন্তু কেন বাড়ি ছাড়তে বলেছেন তার কোনো কিছুই ইঙ্গিত দেয়নি বাড়িওয়ালা। বাড়ি যখন রাতারাতি খালি করে দিতেই হবে, তার মল্লিকার ওই বন্ধু ওর ছেলে আর বরকে সেই রাতেই ওই বাড়ি খালি করে দিতে হয় বাড়িওয়ালার নির্দেশে। এইভাবে কিছুদিন চলতে থাকে। মল্লিকার তাই এখন মনটা খারাপ। ওই পুরনো বন্ধুকে হারিয়ে সবসময় যেন বিষণ্ণ হয়ে থাকে ও। এদিকে নানা লোক ওই বাড়ি ভাড়ি নেওয়ার জন্য আসতে থাকে। প্রায় প্রতিদিনই এমন নতুন লোকের আসা যাওয়া চলতেই থাকে। মল্লিকার ওই আগের ভাড়াটিয়ার সাথে আর তেমন যোগাযোগ নেই। পাশাপাশি থাকলে যে যোগাযোগ থাকে, দূরে চলে গেলে সেই সম্পর্ক অনেকটাই আলাদা হয়ে যায়। দেখতে দেখতে 10 দিন কেটে যায়। মল্লিকার ওই ভাড়াটিয়া বান্ধবীর নাম অনিমা। রোজিও ভাবত একবার অনিমাকে ফোন করি, তারপর নিজের কাজের তাড়ায় ভুলে যেত। এদিকে ওই অনিমারও কোনো ফোন আসেনি এতদিনে। আর নতুন কোনো ভাড়াটিয়াও যেন এই বাড়িটা ভাড়া হিসাবে নিলেও যেন ঠিকমতো এক রাত্রিও কাটিয়ে উঠতে পারত না। সন্ধে হলেই যেন বাড়িটা থেকে এক সুন্দর ধূপের গন্ধ ভরে যেত। আর আরও অদ্ভুত এক ঘটনা বেশ কদিন ধরেই হতে লাগলো। তা হয়তো ফ্ল্যাটটিতে কেউ থাকুক বা না থাকুক, ফ্ল্যাটটি কখনো নোংরা হতো না। সবসময় যেন পরিষ্কার ঝকঝক করছে। এইসব দেখে আর কেউ এই ফ্ল্যাটটায় আসতো না বা ভাড়া নিত না। এমন বাড়ি কেই বা কিনবে? বাড়ির যে মালিক এই নিয়ে বেশ চিন্তায় পড়েছিল। ওই ফ্ল্যাটটির মালিকের সাথে মল্লিকার ভালো সম্পর্ক ছিল না। এইভাবে বেশ অনেকদিন সময় কেটে গেছে। একদিন মল্লিকার মনে হলো সত্যি অনেকদিন ওর সাথে অনিমার যোগাযোগ নেই। একবার তাই ওর ফোন করে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফোন লাগলো না। তখনও ভাবলো হয়তো ওরা ওদের দেশে গেছে, তাই ফোন যাচ্ছে না। ওই ফ্ল্যাটের মালিকের সাথে মল্লিকার তেমন ভালো সম্পর্ক ছিল না, তাই অনিমার প্রসঙ্গে জানার কোনো ইচ্ছেও ওই মালিকের করেনি। কি যে হচ্ছে ভেবেই পেল না মল্লিকা। ওর ছোট্ট মেয়েটাও বড় ভালোবাসত ওই অনিমাকে। অনেকদিন ওকে না দেখতে পেয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে বিচারা। এইভাবেই বেশ অনেক দিন কেটে গেছে। এরই মধ্যে একদিন ফ্ল্যাটের বাড়িওয়ালা নিজেই ঠিক করলো একটা রাত ওই বাড়িটায় কাটিয়ে যাবেন। সব ব্যবস্থাও ছিল, তাই কোনো অসুবিধা হওয়ার কথাও ছিল না। কিন্তু এরপর যা হলো সেটা বড়ই ভয়াবহ। পরের দিন ভোরবেলা অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজে ঘুম ভাঙল মল্লিকার। ও দৌড়ে এসে দেখল ওই ফ্ল্যাটটির বাইরে ওই বাড়িওয়ালার মালিকের মৃতদেহ পড়ে আছে ঠিক ওই বাড়িটার সামনে। আর তার ঠিক সামনেই যেন লাল রং দিতে লেখা আছে বদলা নিলাম। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ তল্লাশি শুরু করলো। প্রায় চিরদিনের মতোই যেন বাড়িটায় এক বড় তালা লাগিয়ে দিল পুলিশ।
কিন্তু মল্লিকার মনটা বেশি এক দুশ্চিন্তায় পাগল পাগল হয়ে উঠল। কিছুতেই কিছু কাজে মন বসাতে পারল না। এরপর অনেক দিন কেটে গেছে। এক রাতে মল্লিকার মনে হলো ওই ফ্ল্যাটটায় যেন কেউ এসেছে। ও ভয় পেল, তাও সব ভয়কে দূর করে বাইরে এসে দেখতে পেল 3 জন মানুষকে, যাদেরও খুব ভালো করে চিনত। ওদের দেখে তো অবাক, ও ওদের ওর নিজের বাড়িতে আসতে বলল। ওরা ছিল ওই অনিমা আর ওর পরিবার। কিন্তু ওরা ওর ঘরে এলো না। মল্লিকাকে বলল, তোমায় আজ এখন এক গল্প বলতে এসেছি আমরা, বলেই আমরা চলে যাব। যে রাত্রে এই ফ্ল্যাটের মালিক আমাদের প্রায় জোর করেই এই বাড়ি ছাড়া করে, সেই রাত্রেই এক ভয়াবহ দুর্ঘটনায় আমাদের মৃত্যু হয়। এই বাড়ি না ছাড়লে হয়তো আমরা আজও বেঁচে থাকতাম। আমার ওই ছেলেটিও আমাদের সাথেই মারা যায়। একটি বড় ট্রাক সেদিন এসে আমাদের গাড়িতে সেদিন ধাক্কা মেরে দিল। এরপর থেকে আমাদের আত্মাই বাড়িতেই আছে, আর কোনোদিনও এই বাড়িতে কেউ থাকবে না, ভয় পাবে। এইসব কথা শোনার পর মল্লিকা খুব ভয় পেয়ে দৌড়ে নিজের বাড়িতে চলে আসে। আর মনে হয় একটা কেমন ঠান্ডা বাতাস যেন ওর সাথে এতক্ষণ ছিল, আর সেটা নেই। এরপর অনেক দিন, অনেক বছর কেটে গেছে। আজও এই ফ্ল্যাটটিতে কেউ থাকে না, কিন্তু অদ্ভুতভাবে বাড়িটা থেকে আজও সন্ধে যেন এক ধূপের গন্ধ পাওয়া যায়। আর অদ্ভুতভাবে বাড়িটি আজও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এটা যেন কেন যা শুধুমাত্র মল্লিকারই জানা। ও জানে অনিমা সত্যি খুব বড় ভালো ছিল। নিত্য পুজো পাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই যেন বড় ভালোবাসত। তাই হয়তো মারা যাওয়ার পরও ওর পুরনো অভ্যাস ভুলতে পারেনি। ওর মনে হয়তো আজও ওর ওখানেই আছে আর থাকবেও। কিন্তু ওই রাতে ওদের দেখা পাওয়ার পর ও আর ওদের কোনোদিনও দেখতে পায়নি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের সাথেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ঘটনা লিখে পাঠাতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা ঘটনা শুনছো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্টটা না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই প্রত্যেকটা সময় আমি তোমাদের রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটিও কিন্তু বেশ ভয়ের। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। রোজকার মতো আজও সকালের বরাদ্দ কিছু কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠানোর পর পড়াতে বসেছিলাম বারান্দায়। শীত তখন দোরগোড়ায়, তাই হালকা রোদ বেশ ভালো লাগছিল। এখন মূলত প্রাইমারি সেকশনের বাচ্চারাই আমার ছাত্রছাত্রী। পড়ানো তখন সবে 8 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে। হঠাৎ একজন ছাত্রী আমাকে জিজ্ঞাসা করল, মণিমাকে নাচ করছে গো ওই সকালবেলায়? প্রসঙ্গত বলে রাখি আমি বাচ্চাদের কাছে মণিমা, অনেকে বড়রাও এই সম্বন্ধ করেন। যাই হোক, আমি পড়ানো বিরতি দিয়ে শুনলাম সত্যিও কেউ যেন নাচ করছে। এমনভাবে ঘুঙুরের আওয়াজ হচ্ছে, কিন্তু কোনখান থেকে আওয়াজটা আসছে বোঝা যাচ্ছে না। একবার মনে হচ্ছে বাড়ির দোতলায়, আবার মনে হচ্ছে পাশের বাড়ির ওদিক থেকে আসছে। পাশের বাড়ি মেয়েটা নাচ শেখে, ভাবলাম ও হয়তো অনুশীলন করছে। আবার পড়াতে শুরু করলাম, কিন্তু আওয়াজের তীব্রতা বাড়তে লাগলো। ঠিক যেন মাথার ওপর ঘরে কেউ নাচ করছে উন্মত্ত হয়ে। কিছুটা অস্বস্তি হতে লাগলো, তাই পড়ানো আবার বিরতি দিয়ে ঘুঙুরের আওয়াজটা কোথা থেকে আসছে জানতে 2 জন ছাত্রীকে পাঠালাম লম্বা উঠোনের শেষ ভাগে, যেখান থেকে পাশের বাড়ির লোকের সাথে কথা বলা যায় সহজেই। আশ্চর্যের বিষয়, ওরা যে তখন ছাদে রোদ পোহাচ্ছে এতক্ষণ খেয়াল করিনি।
ছাত্রীরা ওদের জিজ্ঞাসা করলো ঘরে ওদের মেয়ে নাচ করছে কিনা। উত্তরে ওরা জানায় ওদের মেয়ে টিউশন পড়তে গিয়েছে। একথা শোনার পর ছাত্রী দুটি কিছুটা ভয় পেয়ে যায়। তার আরও একটি কারণ, বারান্দা থেকে সরে গেলে ঘুঙুরের আওয়াজ তেমন শোনা যাচ্ছে না এবং উঠোনের শেষ প্রান্তের প্রায় বন্ধ। ওরা প্রায় দৌড়ে আমার কাছে কথাগুলো জানায়। আমি কি করব বুঝতে পারছিলাম না। এবার আমাকে চুপ দেখে ওদের নিজেদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। আমি কিছুটা মনের দ্বন্দ্ব নিয়েই পড়ানো শুরু করি আবারও, কিন্তু এ কথা ঠিক যেন মনে বসেই গিয়েছিল। আবারও সেই একই বিষয় শুরু হয়। এবার আমিও কিছুটা ভীত হয়ে পড়ি। 8 জন ছাত্রছাত্রীর সকলে যখন শুনতে পাচ্ছে তখন ভুল নয় কিছুতেই। আমি উঠে উঠোনের শেষ প্রান্তে গিয়ে পাশের বাড়ির ওদের ঝুমুরের আওয়াজের কথা বলতেই ওরা অবাক হয়, কারণ ঘুঙুরের শব্দ শুনতে পায়নি ওরা কেউ। আমি সেদিনের মতো পড়ানো বন্ধ রাখবো ঠিক করলাম। ওদের ছুটি দিয়ে দিলাম। বিশেষ করে ছোট বাচ্চাগুলো বেশ ভয় পেয়ে গিয়েছিল। ওরা প্রায় আমার কোলে এসে বসেছিল। অতএব ছুটি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বেশ কিছু সময় ধরে তারপর ঘরের কাজ করেছিলাম। তখন কিছু মনেও হয়নি, অস্বাভাবিক অস্বস্তিকর কিছু ঘটেওনি। বাড়িতে সেদিন আর কিছু ছিল না। আমিও কাজের জন্য সকালের ঘটনা ভুলে গিয়েছিলাম প্রায়। রান্না শুরু করেছিলাম। শীতের শুরুতে সকালে ঠান্ডা লাগলেও বেলার দিকে ফ্যানের হাওয়া প্রয়োজন হয়, তাই বারান্দায় সব সবজি জড়ো করেছিলাম কেটে নিতে। রান্নাঘরে যাওয়া আসা করে রান্না করছি, আবার সবজি কাটছি, এভাবেই চলছে। হঠাৎ একটা আলু কাটার সময় কানের সামনে একটা বিকট শব্দ শুনতে পেলাম, যেন তীব্র একটা আর্তনাদ। এক মুহূর্তের জন্য আমার বুক যেন সেই আওয়াজে ধাক্কা দিল। আমি চাইলেও চিৎকার করতে পারলাম না, এমনকি নড়তেও পারলাম না। স্বস্তি রয়েছিলাম। মনে হলো আওয়াজটা বেজে গিয়ে মাঝে উঠোনে ধাক্কা খেয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি সেই যাওয়া অর্থাৎ ওর পথ যেন পরিষ্কার অনুভব পেলাম। ঠিক তারই পরে দূর থেকে যেন রেলের ট্রেন আসার যে মাইক অ্যানাউন্স হয় তেমন কিছু কানে আসলো, কিন্তু বহুদূরের আওয়াজ যেন এক ঝলক। তার একটু পরে আমার শরীর থেকে একটা ভার কিছু নেমে গেল। আমি নড়ার শক্তি পেলাম। এই পুরো সময়টা জুড়ে আমি কিন্তু সবজি কাটার বটির পাশের বসেছিলাম। সম্মিত ফিরে পেয়ে খুব ভয় পেয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে দিদিদের ফোন করেছিলাম। পাশ থেকে আমার এক ছোট ছাত্রীকে ফোনে ডেকে পাশে বসিয়ে রেখেছিলাম। আমার কেন জানি না মনে হয় এটা কোনো ঘটনা বা কিছু সংকেত ছিল, কিন্তু ঠিক কী ছিল আমি সত্যি বুঝতে পারিনি। এই ঘটনার পর আমি বাড়িতে সত্যি একা থাকতে ভয় পেতাম। আর মূলত আরেকটা কথা যেটা আমি বলিনি, আমাদের যে বাড়িটা ছিল তার পেছনে একটা বাড়ি ছিল। সেই বাড়িতে একটা ম্যাডাম ছিল, তিনিও ছাত্রীদের নাচ শেখাতো। তিনি গায়ে আগুন দিয়ে মারা যায় প্রায় 6 থেকে 7 বছর আগে। তো এই ঘটনাটাও আমাকে ভাবিয়েছিল। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আজকের প্রথম দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো প্রত্যেকটা সময়। এবং তোমরা যদি সাপোর্ট না করো তাহলে গল্পকথার পক্ষে সম্ভব নয় বেশি ভিউজ পাওয়া বা বেশ রিচ পাওয়া, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো সেই দরুন চাই যাতে গল্পকথার অনেকের কাছে ঘটনাগুলো যাতে পৌঁছায়, অনেকেই যাতে ঘটনাগুলো শুনতে পায়। এবং তোমাদের মতামত কিন্তু অবশ্যই জরুরি। কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সেটা জানাবে। এবং তোমরাও যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু নিই। আশা করব গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের প্রথম দুটি ঘটনা শোনার জন্য। চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। আজকে তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকে তৃতীয় ঘটনাটি লিখেছে অর্ক চ্যাটার্জি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজ যে ভৌতিক ঘটনাটি বলবো
সেটা আজ থেকে প্রায় 25 বছর আগের। কখন আর কিভাবে বিপদ আসে তা কেউ আগে থেকে বলতে পারে না। শহর ছেড়ে আমায় মেজো কাকা গ্রামে ফির করেছে। এই শহর ছেড়ে আমার মেজো কাকা যখন গ্রামে বাড়ি করেছে তখন আমরা খুব আনন্দিত ছিলাম। মেজো কাকার 2 ছেলে আর 1 মেয়ে। মেয়ে সবার ছোট। বড় ছেলের নাম পুলক আর ছোট ছেলের নাম শ্যামল। পুলক আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুত্বর মতো সম্পর্ক ছিল। আমি মেজো কাকার বাড়িতে মাসে 1 বার হলেও বেড়াতে চাই। আমার গ্রাম খুব ভালো লাগে, তাই মেজো কাকা গ্রামে বাড়ি করাতে সত্যি আমার ভালো লেগেছিল। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামেই ছুটে যেতাম। একবার শীতে মেজো কাকার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি আর পুলক দ্বাদশ শ্রেণীতে পড়ে। সেবার কাকাদের গ্রামে একটা বড় মেলা হয়েছিল। আমি আর পুলক বিকালে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছুই মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলায় উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। হাত ঘড়িতে দেখলাম রাত 8:30। গ্রামে 8:30 মানে অনেক রাত। পুলককে বললাম রাত হয়ে গেছে, চল বাড়ি যাই। পুলক বলল, কি যে বলিস, বাড়ি যেতে এখনো দেরি আছে, চল আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। কিন্তু সার্কাস দেখা শেষ হলে রাত 11টা বাজবে তা কল্পনাও করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন একটা ভয় লাগছিল, কারণ মেজো কাকার বাড়ি যে পথ দিয়ে যেতে হয় সেই পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দূর দূর করতে লাগলো। পুলককে বললাম, তোর কারণেই এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে চাঁদের আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছের রসের হাড়ি চলছে। ধুলোমাখা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয়ও করছে। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে হনুমান চাল্লিশা আওড়াচ্ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটে ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনেই শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। হনুমান চাল্লিশা পড়তে শ্মশান গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে থেকে একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। পুলক খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক, ঢিলগুলো একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটা আর আমাদের পেছনে নেই, আর আমরা তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল। বিড়ালটা অনেক বড় দেখতে। এত বড় বিড়াল আমি আগে কোনো দিনও দেখিনি। পুলক তখন বুঝে গেল এটা বিড়াল নয়, অন্য কিছু। সে বলল, বাবলু, কোনো দিকে তাকাস না, সোজা চলতে থাক, ভয় পাস না একদম, বুঝলি? হঠাৎ সামনে যা দেখলাম তাতে আমার চোখকেও বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটার সামনের একটা বড় শিমুল গাছে উঠে অনেকটা বড় আকার ধারণ করলো। আমার এই দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। পুলকও ভয়ে সামনের দিকে এগোতে পারছে না। মনে মনে ভগবানকে ডাকছি আর বলছি তিনি যেন বিপদটা কাটিয়ে দেন। আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, যদি বিড়ালটা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে সেই ভয়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে।
হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকেই আসছে। লোকটা আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে? পুলকর বাবলু নাকি? স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার মেজো কাকা দুজনকে নিয়ে আমাদের খুঁজতে বেরিয়ে হয়েছে। মেজো কাকা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলিস তোরা? মেজো কাকাকে বললাম, ওই দেখো শিমুল কাছে কি। মেজো কাকা কাছের দিকে টর্চের আলো ফেললো, কিন্তু কিছুই দেখতে পেল না। এমনকি চারপাশে টর্চের আলো দিয়ে সে বিড়ালটাকে আর দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম আর মেজো কাকার সাথে বাড়ি এসে সব ঘটনা খুলে বললাম। মেজো কাকা সব কথা শুনে বলল, আজ তোরা অনেক বিপদের হাত থেকে বেঁচে গেছিলিস। ভগবানকে অনেক কৃতজ্ঞতা। ভগবান অনেক অনেক কৃতজ্ঞতা যে সেদিন মেজো কাকাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। এরপর থেকে আমি মেজো কাকার বাড়ি গেলেও ভুলেও কখনো শ্মশান গেট আর কবরস্থানের দিকে যাই না। এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। এরপরেও গ্রামের অনেকে নাকি ওই বিড়ালটাকে সেখানে দেখতে পেয়েছে। আজকের 3টি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো আজকের 3টি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং 3টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি তোমাদের বেশি ভয় পাইয়াছে বা শুনতে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এবং একটা কথা বলে রাখি, গল্প কথা কিন্তু কখনোই কোনো কুসংস্কারকে প্রমোট করে না। আমরা কিন্তু ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব গল্প কথা পরিবারে যত সদস্যরা আছো যারা ঘটনা সবসময় শোনো, তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। গল্প কথা কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং একটা রিকোয়েস্ট তোমাদেরকে করতে চাই, যারা ঘটনা শুনছো প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি সব সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমরা যখন ঘটনা শুনবে প্লিজ লাইক কমেন্ট করেই গল্প কথার পাশে থাকবে। কেমন লাগলো আজকে 3টি ঘটনা অবশ্যই কমেন্ট করে দেখিয়ে দিও। দেখা হচ্ছে সামনে দিন ঠিক রাত 10টায়।